ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিনেত্রী কাম মডেল কাম থিয়েটার জগতের পরিচিত মুখ, পাশাপাশি তিনি নাচেও বেশ দক্ষ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাই দেবলীনা দে। তার সঙ্গে তার অভিনয়, থিয়েটার জগতের কাজকর্ম, তার মডেলিং এবং সর্বোপরি তার নাচ সব কিছু নিয়ে কথা বলবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং কী হচ্ছে দেখুন এবং পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা পেয়ে গেছি রায়কে। রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলবো, তার অভিনয় জীবন, তার নাচ সব কিছু সম্বন্ধে আমরা জানবো। তো ফার্স্টে আমরা রায়কে ওয়েলকাম জানাবো আমাদের ফিল্ম গসিপে। ওয়েলকাম টু ফিল্ম গসিপ। থ্যাংক ইউ সায়ন্তন। ফিল্ম গসিপের সব দর্শককে আমার নমস্কার। আর সায়ন্তনকে আমার বিশেষভাবে ধন্যবাদ, কারণ আজকের ইন্টারভিউটা সায়ন্তনের জন্য পসিবল হয়েছে। থ্যাংক ইউ সায়ন্তন। থ্যাংক ইউ সো মাচ। এবার বলো কেমন আছো? কারণ 2020 আমাদের একদমই ভালো কাটেনি। আমরা 2021টা একটু ভালোভাবে শুরু করার চেষ্টা করছি, সব কিছু প্যান্ডামিক দিয়ে। যদিও প্যান্ডামিক আছে এখনও, তাও আমরা আগের থেকে অনেকটাই স্টেবল হয়ে গেছি, অনেকটাই মানসিক দিক দিয়ে আমরা স্টেবল হয়েছি। 2020 খুব বাজে কেটেছে। রানিং মেগা সিরিয়াল ছিল জয়নগর কাজ করে, হঠাৎ করে প্যান্ডামিকের আছা, শুটিং বন্ধ, ঘরে বসে থাকা। ইটস এ ভেরি টর্চারিং অ্যান্ড প্যাথেটিক সিচুয়েশন। আমরা 3 মাস কাজ না করে ঘরে বসেছিলাম। আফটার লকডাউন শুটিং শুরু হয়েছে, বাট আমি শুটিং শুরু করতে পারি। আমি একটু ভয় পেয়েছি। আমার ডাক্তার, আমার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, মা বাবা সবাই মিলে ভীষণ চিন্তা করছিল। আমারও একটু ভয় ভয় লাগছিল। আমি পুজো পর্যন্ত কোনো কাজ করি না। এই যে 8 মাস ঘরে বসে থাকা, ইটস এ ভেরি প্যাথেটিক। আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হয়েছে। তো কাজকর্মের কথা চলছে, পুজোর পর থেকে কাজ করবো, সেই জন্য করা কথা বলা। শেষটা একটু বেটার হলো, কারণ আমি 19 ডিসেম্বর দুবাই গেছিলাম কিছু কাজ নিয়ে। তো সেই দুবাই ঢোকার পর 2021 শুরু, ডিসেম্বর টু জানুয়ারি আমার খুব ভালো লেগেছে। মানে আফটার 2021টা যে এত ভালো হবে এটা কিন্তু আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, দুবাইয়ের কথাই যখন বললেন, দুবাইয়ে কী কাজ ছিল বা সেটা যদি সংক্ষেপে বলো। কারণ আমরা তো যারা এখানকার আর্টিস্টরা সবাই এখানেই কাজ করছে, আর দুবাইয়ের পরিস্থিতি তখন কেমন ছিল, কীভাবে কাজটা করবে সেটা যদি সংক্ষেপে শেয়ার করো। এবার দুবাই আমি কেন গেছিলাম? দুবাই অ্যাকচুয়ালি 2 বছর আগে থেকেই আমার কথা চলছিল। দুবাই আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তারা ওখানে মডেলিং করে। কিছু অ্যাড এজেন্সি আছে যারা আর্টিস্টদের প্লেস দেয়। তো আমি বিফোর প্যান্ডামিক যখন কথা চলছে, আমি একটু ভয় পেয়েছিলাম। দুবাই অনেক কিছু শুনি আমরা, মা বাবা বলছে না হুট করে একা বিদেশে যাবি। তো এরকম চলছিল 2 বছর আগে, যার জন্য যখন কথা হয়েছে তখন যাওয়া হয়। তো আফটার প্যান্ডামিক আমার এখানে কথা চলছে। আমার 2020-তে 4টি মুভি পোস্টপন্ড হয়েছে। আনফর্চুনেটলি ফাইনাল হয়ে যাওয়া 4টি মুভি পোস্টপন্ড হয়েছে। আরও কথা চলছে, বিভিন্ন রকম কাজের কথা চলছে। মানুষ চেষ্টা করছে কাজ করার, কিন্তু করতে পারছে না। কখনো লোকেশনের পারমিশন পাওয়া যাচ্ছে না, কখনো টেকনিশিয়ানরা বা আর্টিস্টরা কষ্ট হয়ে যাচ্ছে। এইসব করে কাজগুলো করছে না। আমি ভীষণ একটা তখন ইরিটেটেড মাইন্ড অফ স্টেটে ছিলাম। সেই টাইমে আমার বন্ধুবান্ধব যারা দুবাই আছে, ওখানকার দুবাই পরিস্থিতি কিন্তু অনেক ভালো, চলে আসে। যখন ওখানে কলকাতায় কাজ হচ্ছে না, টাইম ওয়েস্ট না করে তুমি চলে আসো। এখানে অনেক রেস্ট্রিক্টেড, এখানে কোনো ভয় নেই, তুমি ফ্রিলি কাজ করতে পারো। তো 3 জন ডিজাইনারের সঙ্গে আমার কথা ফাইনাল করে আমি থেকে দুবাই যাই। থেকে 2 জন ডিজাইনারের সাথে কাজ করি, ছবি পাওয়া শুরু করি। তারপরে অবশ্য ভালো আমি রেসপন্স পাই। আমার ফিরে আসার কথা ছিল 1st অফ জানুয়ারি, কারণ 3rd অফ জানুয়ারি থেকে আমার একটা বাংলা মুভি শুরু হওয়ার কথা ছিল। বাট আনফর্চুনেটলি 26 কি 27 করে আমি খবর হয় আমাকে প্রডিউসার উইথফুল থাকে।
জানালাম স্কেলটা বাড়িয়ে দিচ্ছি, কারণ অলরেডি আমি ওখানে খুব ভালো রেসপন্স পাচ্ছি। খালি অ্যাকচুয়ালি দুবাইয়ের মেয়েরা কিন্তু মডেল করে আচ্ছা, হ্যাঁ। ম্যাক্সিমাম ওখানকার মডেল হচ্ছে সবাই ফরেনার। কিন্তু ফরেনারদের যে লুকটা দুবাইয়ের লুক সেটা না। দুবাইয়ের লুক পেতে গেলে কিন্তু ইন্ডিয়ান মেয়েদের খুব ইন্ডিয়ান প্রচুর মেয়েরা ওখানে মডেল করে। আমারও ফেসে নিজের ডিমান্ড হয়ে গেছে। আর আমার ফেসের সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, আমাকে মেকআপ আর হেয়ারে কিন্তু বিভিন্ন রকম বিভৎস আমার তো যখনই শুনলাম আমার 1 তারিখে যা পোস্টপন হয়েছে, দেন আমার ফার্স্ট স্কেডিউল বাতিল দিল 9th of January। সেখান থেকে আবার স্কেডিউল বের হলো 17th of January। সেখান থেকে আবার স্কেডিউল বাইরে হলো 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি ফেরার সময়ও আমার শুটিং কমপ্লিট হয়নি, আরও 2জন ডিজাইনারের শুটিং বাকি। তো তখন আমি আবার ভিসার এজেন্সিতে কন্ট্যাক্ট করলাম। ওরা বললো যে হ্যাঁ, এক্সটেন্ডেড ভিসা আপনাকে আমরা 28 পর্যন্ত দিতে পারি, কারণ আমি ট্যুরিস্ট, আমার ট্রাভেলিং ভিসা 1 মাসের থাকে। তো ওরা এক্সটেন্ডেড 26 পর্যন্ত আমি শুটিং করেছি। 27-এ কোভিড টেস্ট করেছি, 28-এ নাম্বার পেয়েছি। ইটস আ লং জার্নি। আমি 3জন ডিজাইনারের সাথে কথা বলে দিয়ে ওখানে টোটাল 12 জন ডিজাইনারের সাথে কাজ করেছি। এবং স্টিল নাও আমি প্রচুর অফার পাচ্ছি রেগুলার। কিন্তু দুবাই থেকে আমাকে কন্ট্যাক্ট করা হচ্ছে যে তুমি আবার কবে আসবে, তাড়াতাড়ি আসো, কাজ আছে, আমার সাথে কাজ করতে চাই। ওখানে আমি বিভৎস ভালো রেসপন্স পেয়েছি। আমি যার জন্য বললাম আফটার 2021-এর শুরুটা আমার অসম হয়েছে। এর মধ্যে কি আবার দুবাই যাওয়ার প্ল্যান করছো, নাকি আর এখন এখানেই কাজ করবে? যেহেতু তুমি বলছো যে এত রেসপন্স পাচ্ছ এখনো। দেখো, এখানে তো কাজের কথা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে একটা মুভি শুটিং হতে পারে। এখনো কিছু বলছি না, কারণ ফাইনাল এখনো হয়নি। আমি কন্ট্রাক্ট সাইন করি, আর কন্ট্রাক্ট সাইন করেও কিছু বলা যাচ্ছে না। যতক্ষণ না শুটিং শুরু হচ্ছে কিচ্ছু আর আমি কনফার্ম বলতে পারছি না। সাইন করার পর কোভিড টেস্ট হচ্ছে, কেউ কোভিড অ্যাফেক্টেড হয়ে গেছে, তখন কারণ একটু হ্যাম্পার হচ্ছে। তো দুবাই যাওয়া হোপফুলি মার্চে আবার যেতে পারি, কারণ অলরেডি একটা শোয়ে কথা হয়ে গেছে। আর তো ডিজাইনার, ফটোগ্রাফার এদের সাথে তো কথা বলছি, দেখা যাক কী হয়। তবে গেলে একটা লং প্রসিডিউর, লং স্টেডিং নিয়েই আমি যাবো, ফাইনাল যেতে পারবো। হ্যাঁ, এবার তো তোমার অভিনয় কেরিয়ার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করবো যে কীভাবে অভিনয়টা শুরু হলো। তার আগে আমি একটা জিনিস যেটা জানতে চাইবো যে তোমার নাম হচ্ছে রাই দেবলীনা দে। তো রাইটা কি ডাকনাম? কারণ তোমার ফেসবুক পেজেও দেখা গেলো যে শুরুতেই রাই, অনেকে তার ডাকনাম দিয়ে নিজেকে পরিচিত করতে পছন্দ করেন। তো তোমারও কি সেই রকম ব্যাপার? নিজেকে নিকনেম দিয়ে পরিচিত করতে পছন্দ করি এটা ঠিক বলা যায় না। আমার নিকনেমটা আমি পছন্দ করি। আমার অ্যাকচুয়ালি অনেকগুলো নিকনেম, বাবা এক নামে ডাকে, দাদা দিদি এক নামে ডাকে। আচ্ছা, সেই নামগুলো একটুখানি শুনি, প্রচুর নাম। কয়েকটা নাম যদি আমরা আমাদের দর্শকদের জন্য বলো। আমার সব থেকে পরিচিত নিকনেম হচ্ছে রিয়া। রিয়াটা মাই দিয়েছিল নাম, সবাই রিয়া নামে জানি। রিয়া রাই খুব কাছাকাছি। রাইটা এর আগে আছে। আমার একজন খুব কাছের জেঠু আমাকে মেম সাহেব বলেন। ছোটবেলা থেকে আমি প্রচন্ড সুইট দেখতেছিলাম, মধু আর এখনো তো মানে সুইটনেসটা কমেনি। ছোটবেলায় যে সুন্দর থাকে সে বড়বেলাতেও থাকবে, একটু কমে। বাট তোমার তো মনে হচ্ছে একটু, মানে আমার ছোটবেলায় দেখিনি, তবে থ্যাংক ইউ। এত প্রশংসা নিতে পারছি না, একটু কম কম করো। আচ্ছা ঠিক আছে। এবার অনেকে অনেক নাম ধরে ডাকে, কে মেম সাহেব বলে, আমার পিসি সুকুগুড়ি বলে। নামের মানে খুঁজতে যেও না, কিন্তু প্রচুর নাম ওই আছে। সবারই ক্ষেত্রে এটা হয় না, তোমার ক্ষেত্রে অনেকে অনেক নামে ডাকে, কিন্তু তার নামের কোনো মানে নেই। এবার এই ইন্ডাস্ট্রিতে রাই দেবলীনা নাম নিয়ে কাজ করার সবথেকে বড় রিজন হচ্ছে আমি মডেলিং দিয়ে আমার কেরিয়ার শুরু করি, তখন দেবলীনা দিয়েছিল আমার কোনো প্রবলেম নেই। এবার যখন অভিনয় এলাম, আমার ফার্স্ট মেগা সিরিয়াল হচ্ছে মন্দির কাছাকাছি, ভেঙ্কটেশী ছিল। ভেঙ্কটেশী আমাকে প্রথম অভিনয় জগতে আনে। এটা কত সালে? 2015। আচ্ছা, 2015। তো আমি যখন মুন্নির কাছাকাছি শুরু করি, তখন ভেঙ্কটেশেরই আর একটা মেগা হতো যেখানে দেবলীনা দত্ত কাজ করে। দেবলীনা দে আছে। দেবলীনা দে নামের কিছু ক্ল্যাশ হতো। এক্স্যাক্টলি, দেবলীনা দত্ত আর দেবলীনা দে এত কাছাকাছি নাম। প্রোগ্রামার
পার টাইম আমাকে দিত, আমার পার টাইম দেবলীনা দিত। একটা বীভৎস ম্যাচ আপ হয়ে যেত। তো এইরকম প্রবলেম বেশ 2-3 বার হওয়ার পর ওরা বললো যে না, তোমাকে অন্য কোনো নাম দিয়ে আমাদের বলতে হবে। তো প্রথমে ক্যারেক্টার নেম দিল, অন্যের কাছাকাছিতে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার দেবযানী ট্যান্ডার নাম ছিল, দেবযানী বলে আমাকে কন্ট্যাক্ট দিত। তারপরে আবার ভেঙ্কটেশ্বরী গৌরীদান শুরু হলো, সেখানে আবার ক্যারেক্টার নেম আলাদা, আবার দেখে প্রবলেম হচ্ছে। ওরা বললো যে এভাবে হবে না, তুমি একটা অন্য কোনো উপায় বলো, তোমার অন্য কোনো নাম বলো। তখন দেখলাম আমার এই নিকনেমটাই দিই। সেই থেকে রাই দেবলীনা একসাথে হয়ে গেল। সেই থেকে এরা মানে রাই বলেই সবাই এক্স্যাক্টলি চিনে গেছে। রাই বললেও আমাকে চিনতে পারবে, দেবলীনা বললেও আমাকে চিনতে পারবে, দুটোতেই আমি আছি। আচ্ছা, তো তারপর তো তুমি অনেকগুলো মানে মেকাতে কাজ করেছো, তারপর সিনেমাতেও কাজ করেছো, সেই জার্নিগুলো একটু যদি শেয়ার করো। দেখো, মেগা বলতে আমি লাস্ট জয় বাবা লোকনাথ, সেটা ছিল আমার 13 নম্বর মেগা সিরিয়াল। তার আগে তো বোধহয় ইরাবতী চুপ কথা তুমি ছিলে না? চুপ কথা করেছি, যেখানে আমি ডক্টরের ক্যারেক্টার করেছি। আমি কোনো মেগাতে কিন্তু লিড করিনি, স্টিল না, সবই করেছি ক্যারেক্টার, কিন্তু ইম্পর্টেন্ট। যেমন তোমার ধরো মনসাতা আমি চাঁদ সওদাগরের বিধবা বৌমা, মানে চাঁদ সওদাগর তো একটা বিশাল বড় বিষয়, সেখানে চাঁদ সওদাগরের যে বিধবা বৌমা, 6জন বিধবা, সেখানে তাদেরও ভীষণ বড় হয়। সেটা তো করা মানে একটা বড় একটা অপরচুনিটি। বড় অপরচুনিটি ছিল। 10 মাস টানা আমরা মনসাতে কাজ করেছি, এবং সব থেকে বড় যেটা ব্যাপার ছিল, আমাকে অনেকে বলেছে যে এই গ্ল্যামারাস আমার মডেলিংয়ের পিকচার বা আমার আগের কাজ, সেই জায়গা থেকে ভেঙে আমি একজন বিধবার ক্যারেক্টার করেছি। ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমাকে অনেকে এর জন্য কিন্তু প্রশংসা করেছে, বলেছে যে সব মেয়েরা কিন্তু করতে চায় না, তুমি করতে চেয়েছো, এটা খুব ভালো। তো এরকম করে আমার টোটাল 13টা মেগা সিরিয়াল, তার মধ্যে ইরাবতী চুপ কথা, নাম করেছিল হৃদয়হরণ বিয়ে পাস, যেখানে আমি নেগেটিভ ক্যারেক্টার, ম্যাক্সিমাম আমি কিন্তু পজিটিভ ক্যারেক্টার করেছি। নেগেটিভ ক্যারেক্টার আমার কিন্তু 2 কি 3টে করা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদে আমি আমার শাশুড়ি হয়েছিলাম। আমার যে ছেলে করা হয়েছিল যাকে, সে আমার থেকে বয়সে বড়, মানে এটা হয়তো পসিবল হয়েছিল আমি থিয়েটার আর্টিস্ট। এই জন্যই বলি থিয়েটার করাটা খুব না, এটা নিয়ে আমি আসবো, তারপরে এটা। আর মুভি যদি বলো, তো মুভি করেছি বেশ কটা, 6-7খানা মুভি করেছি, কিন্তু সব মুভি রিলিজ হয়নি। তার মধ্যে 3খানা মুভি রিলিজ হয়েছে। মঞ্চুরি, আমি রাজনীতি চাই না, মঞ্চুরিতে আমার একটা ছোট্ট কেমিও ক্যারেক্টার ছিল, বাট বিভৎস রেসপন্স পেয়েছিল। মঞ্চুরিটা খুব হিটও হয়েছিল আর কি, খুব হিট, খুব হিট হয়েছিল না মোটামুটি, মানে যেমন একটা ভীষণ ভালো প্রমোশন করেছিল। যতটা হিট হবে ভাবা হয়েছিল ততটা হয়নি, কমেডি মুভি ছিল। হ্যাঁ মঞ্চুরি সবাই জানে। হ্যাঁ, মঞ্চুরিটা মানে কি বলবো, সিনেমা যারা দেখেন তাদের কাছে বললে মঞ্চুরি নামটা খুব কমন নাম আর কি সিনেমার মধ্যে। আমি রাজনীতি চাইনাতে আমি সেকেন্ড লিড ক্যারেক্টার করেছিলাম। আর তানজিল বলে একটা ফেস্টিভ্যালের জন্য শর্ট লেন্থ ফিচার, এটা KISF-এও দেখানো হয়েছিল, 2016 যেখানে অমৃতা দিচ্ছিলেন, অমৃতা চট্টোপাধ্যায়। তানজিল ক্যারেক্টারটা করেছিল, মৌসুমী ছিল, জ্যাকদা, এটা বাইরেও অনেক ফেস্টিভ্যালে, Exactly. সাউথ আফ্রিকা সহ আরো অন্যান্য হ্যাঁ, ফেস্টিভ্যালে অনেক প্রশংসিত জায়গাতে হয়েছে। প্রশংসিত হয়েছে। ভালো মুভিটা ছিল। তো এই হচ্ছে মোটামুটি আমার সিরিয়াল আর সিনেমার। আর একটা সিনেমা আমি বলি, অরিজিৎ সিং তার নিজের বায়োপিক করেছিল, সেটাও কিন্তু আমি করেছি। সেটা এখনো রিলিজ হয়নি বলে ওটার সম্বন্ধে বেশি কিছু বলছে এক্সাইটেড না। বলতে পারছি না। রিলিজ হলে বুঝতে পারবে। সেখানেও কিন্তু ক্যারেক্টারটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি জানোই আমার থেকে ভেঙে পুরো আমার পুরো অপোজিট ক্যারেক্টার আমি করেছিলাম। আচ্ছা, এবার একটু থিয়েটার প্রসঙ্গে আসি। তুমি যখন যেহেতু বললে যে তোমার বয়সী বড় যিনি, তো তিনি তোমার ছেলের পাঠ করেছেন, তো থিয়েটার প্রসঙ্গে যখন আসি, অনেকে যেটা বলেন আর কি, অনেকের কাছ থেকে শোনা যায় যে থিয়েটারে যারা অভিনয় করেন, থিয়েটার করলে মানে সিরিয়াল হোক সিনেমা হোক যে কোনো জায়গায় অভিনয় করার ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়, বা একটা থিয়েটারটা একটা মানে কী বলবো, মানে ক্লাসরুম বলা যেতে পারে, আগে থেকে অনেক কিছু শিখে নেওয়া যায়। তো তোমার ক্ষেত্রে থিয়েটারটা কতটা কাজে দিয়েছে, বা থিয়েটারে কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছে? আমার ক্ষেত্রে থিয়েটারটা কিন্তু পুরোটাই আমার শিক্ষার জায়গা। হ্যাঁ, কারণ আমি নিজে ইঞ্জিনিয়ার,
বাই এডুকেশন। আমি আমার একটু শারীরিক প্রবলেমের জন্য এইচএস দিতে পারি। তো আফটার মাধ্যমিক আমার খুব ভালো রেজাল্ট ছিল মাধ্যমিক, 81% আমি ক্যারি করেছিলাম। তো এইচএস যখন দিতে পারিনি আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম। আমাকে তখন আমার বিজনেস টিচার বললেন যে এখন এত ভেঙে পড়ার কিছু নেই, ওয়ার্ল্ডটা অনেক ভাস্ট হয়ে গেছে, পড়াশোনা এখানেই শেষ হয়ে যায় না। তখন পলি 40 বলে একটা সিস্টেম ছিল যে যাদের ভালো মার্কস আছে তাদের এক্সাম দিতে হতো না, ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যেত। আমি আমার মার্কশিট দিয়েই কিন্তু ডিরেক্ট ডিপ্লোমাতে অ্যাডমিশন পেয়ে যাই। দেন ডিপ্লোমা করি, দেন বিটেক করি। বিটেক করার পর অন ক্যাম্পাস নিয়ে জব হয়, এটা একটা আমাদের খুব আনফর্চুনেট ঘটনা ছিল। আমরা প্রত্যেকেই তখন বসেছিলাম। সেই টাইমে আমি ইন্দ্রনগর থিয়েটার থেকে কল পাই যে একটা দেখতে শুনতে ভালো মেয়ে যে অভিনয় জানে, হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে জানে। আর আমি গানের ট্রেনিং নিয়েছিলাম, গেলাম অডিশন দিলাম, হয়ে গেল। আমি সত্যিই কোনোদিনও ভাবিনি যে অ্যাক্টিং করবো, মডেলিং করবো, এটাকে পেশা হিসেবে নেবো। আমি ভেবেছি এমটেক করবো, পিএইচডি করবো বা জব করবো, এইটা ছিল আমার লাইফ। কিন্তু অ্যাক্টিং করতে গিয়ে অ্যাক্টিংটাকে ভালোবেসে প্যাশনেটলি এটাকে প্রফেশন করতে, এটা কি থিয়েটার থেকে শুরু হয়? সেটা থিয়েটার থেকেই শুরু। হাতে করি তাহলে আমার থিয়েটার ইন্দ্ররঙ্গ। এবার এই যে ইন্দ্ররঙ্গে আমি কাজ করা শুরু করলাম, তারপরে আমার এক বন্ধু আমার পোর্টফোলিও করেছিল। তো সেখান থেকে আমার পোর্টফোলিও আমি সাবমিট করি বিভিন্ন হাউসে, স্কুল থেকে ডাক পাই। শুরু হয়ে গেল আমার অ্যাক্টিং প্রফেশন, পুরো প্রফেশনালি। তখন আমাকে এমটেকের প্রিপারেশন আমি নিয়েছিলাম, আমাকে এমটেকের জন্য মানে সব পড়াশোনা ছেড়ে দিয়ে ফুল টাইম আমাকে অ্যাক্টিংয়ে দিতে যেতে হবে। তারপরে আমি কিছুদিন মেগা সিরিয়াল, মুভি এগুলো করার পর দেখলাম আমার অ্যাক্টিংটাকে আরও পলিশ করা দরকার। তখন আমি অশোকনগর নাট্য আনন্দে এন্ট্রি নিলাম এবং এখন আমি অশোকনগর নাট্য আনন্দেরই অ্যাক্টিভ মেম্বার। প্যান্ডামিকের জন্য বন্ধ ছিল বা আমি সিরিয়াল করছি না, লাস্ট মানে বিফোর প্যান্ডামিক 1.5 বছর আমি টানা সিরিয়াল করছি, তখন আমি যেতে পারিনি দলে, বাট আবার আমি শুরু করবো। তো এই হচ্ছে আমার। আর থিয়েটার ছাড়া কিন্তু অ্যাক্টিং শেখা যায় না। আমি যা শিখেছি পুরো থিয়েটার থেকে শিখেছি। আর আমার সিনিয়র অ্যাক্টাররা, ডিরেক্টররা অনেকটা শিখিয়ে নিয়েছে অন স্পট। হ্যাঁ, তুমি যেটা বললে সেটা তো একদম, কারণ থিয়েটারে মানে দর্শকদের সামনে পারফর্ম করা, কোনো স্ক্রিপ্ট ভুলে যায় বা কিছু ডায়লগ ভুলে যায়, সেই সময় তাৎক্ষণিকভাবে ভাবনা চিন্তা করে সঙ্গে সঙ্গে বলা, বা কোনো অ্যাক্টার যদি কিছু ভুলে যায় সে তার সঙ্গে মেকআপ করা অনেকটাই চ্যালেঞ্জের একটা ব্যাপার থাকে। তুমি অশোকনগর নাট্যায়নের কথা যখন বললে, অনেক বড় বড় মানুষদের সঙ্গে তুমি কাজ করেছো বা এখন করছো, শান্তিলাল দা তার মধ্যে রয়েছে। তো তাদের সঙ্গে কাজ করে কী কী শিখেছো? তারা তো দীর্ঘদিন ধরে থিয়েটার করছে। সব থেকে বড় জিনিস শেখা ওনাদের থেকে সেটা হলো ধৈর্য। অভিনয় পেশাটার সঙ্গে ধৈর্যের বিভৎস একটা মেলবন্ধন আছে। এখানে তোমাকে প্রচণ্ড প্যাশনেটলি, ডেডিকেটেডলি লেগে থাকতে হবে। আজ কাজ আছে, কাল নেই। এই যে বললাম 8 মাস বসে আছি, এই বসে থাকার সময় কিন্তু ধৈর্য হারালে চলবে না। নিজেকে সবসময় রেডি রাখতে হবে। যখন তখন তুমি একটা ডাক পাবে, তোমাকে তখন জানতে প্রাণ নিজেকে করতে হবে। দাদা চন্দনদা এবং শান্তিদা দুজনে একটা কথা ভীষণভাবে বলেন যে দম হারাবে, লেগে থাকো, ঠিক হবে। আর আমি একটা জিনিস বলি দাদাদের মাঝে মধ্যে, আমি যাই করি না কেন আমার মনে হয় যে ঠিক হলো না, আরও ভালো হবে, আরও ভালো হবে। শান্তিদা একটা কথা বলে, এটা আছে বলেই জানবি তোর উন্নতি হবে। এই যেদিন মনে হবে তোর যে আমি বিশাল কিছু করে ফেলেছি, জানবি সেদিকে তুই মরে গেছিস, তোর অ্যাক্টিং সত্তার ডেট। এই জিনিসটা রাখ, কিন্তু তা বলে এইটা নয় যে অতিরিক্ত খুঁতখুঁতে হয়ে যায়। খুঁতখুঁতে হওয়া ভালো, কিন্তু সব কিছু একটা লিমিটে বেঁধে রেখে নিজেকে ফ্লারিশ করার চেষ্টা কর। রেগুলার প্র্যাকটিস কর, সময় পেলেই দলে আয়, আয়নার সামনে প্র্যাকটিস কর, স্ক্রিপ্ট মুখস্থ কর, কারণ মুখস্থটা ভীষণ দরকার। মেমোরিটা স্ট্রং না থাকলে কোনো ফুল স্ক্রিপ্ট মনে রাখা, আমার অ্যাক্টরের ডায়লগ কখন, আমার ডায়লগ কখন, সব কিছু কিন্তু বিভৎস অধ্যাবসা আছে। সিরিয়াল বা সিনেমার থেকে অনেক কঠিন আর কি। অনেক কঠিন, কারণ সিরিয়াল বা সিনেমাতে কাট হয়, রিটেক হয়, হ্যাঁ। থিয়েটারে হয় না। একবার
একবার ভুল করলে মানে ভুল, এবং ভুলটা যদি মেকআপ না দেওয়া যায়, আমি দিতে পারলাম না বা আমার কো অ্যাক্টাররা দিতে পারলো না, পুরো শোটা নষ্ট হয়ে যাবে। তাই থিয়েটারের রেসপন্সিবিলিটি অনেক বেশি। তোমার নাচ প্রসঙ্গে আমরা জেনে নেবো, যেটা আমরা জানি তুমি একজন ভারতনাট্যম ড্যান্সার। তো তোমার নাচ কবে থেকে শুরু হলো এবং এখনো সেই চর্চাটা হয় কিনা, এখন অভিনয়ের খুব ব্যস্ত তুমি? আমার এই যে নাচের প্রসঙ্গ, নাচটা কিন্তু আমার রক্ত আছে। আমাকে ছোটো থেকেই সবাই বলেছে এবং আমিও দেখেছি, যে কোনো বিট দাও তুমি, যে কোনো মিউজিক, আমি তার তালে ঠিক নাচতে পারি। আর ছোটো থেকেই আমি এরকম ভাসান যাচ্ছে, কি ঠাকিরা নিয়ে যাচ্ছে, কোনো আমাদের ইলেকট্রনিক্সের দোকান, ক্যাসেট চালানো হচ্ছে, তো আমি নিজেই নিজের মতো নাচতাম গান শুনতে শুনতে, কাউকে বলে দিতাম। আর আমার দিদি আমার থেকে 6 বছরের বড়, দিদি নাচের স্কুলে নাচ শিখতো, তখন মাকে করতো প্রত্যেক দিন প্রতিবার সকালে দিদি আর আমাকে হাতে করে নিয়ে নাচের স্কুলে যেত, এবং ওখানে আমাকে 2 বছর বয়সে নাচের স্কুলে ভর্তি করে। ওই আমার প্রথম নাচ শুরু। দিদি ভারতনাট্যম শিখতো, আমি তখন জেদ করি যে আমিও ভারতনাট্যম শিখব। তখন ওখানে টিচার কমিউনিটি সবাই বলে না না, সেটা সম্ভব নয়, এত ছোটো বাচ্চাদের ভারতনাট্যম শেখানো যায় না, কারণ ভারী করতে হয়, 5 বছরের আগে ভারতনাট্যম শেখা যাবে না। আমার ভীষণ জেদ, আমি নাচ শিখবো এবং ভারতনাট্যম শিখবো, এই নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত আমার আর ভালো লাগছে না। তো এত জেদ করছিলাম, টিচার বললো তুই পারবি না। না, আমি সব জানি, দিদি যা যা করেছে আমি সব বাড়িতে ভুলেছি, আমি সব করতে পারি। ঠিক আছে, তুই তাহলে করে দেখা, যদি ঠিকঠাক করে করতে পারিস তাহলে তোকে আমি দলে নেব। এবং আমি এত ভালো করেছিলাম যে তারা আর কোনো কথা বলতে পারেনি আমাকে। ওই অত ছোট বয়সে, তখন বোধ হয় হার্ডলি আমি 3 বছর বয়স হবে আমার, অত ছোট বয়সে আমাকে ভারতনাট্যম গ্রুপে নেওয়া এবং সেখান থেকে শুরু। আমি খুব ভালো পারফর্ম করতাম, বাট আনফর্চুনেটলি আমার ভুল ট্রিটমেন্টে চোখে পাওয়ার এসে যায়, তখন আমাকে ভারতনাট্যম ছাড়তে হয়। পড়াশোনার চাপে পরে আবার শুরু করেছিলাম, বাট পড়াশোনার চাপে কন্টিনিউ করতে পারিনি। এখনো কন্টিনিউ ভারতনাট্যমটা করা হয় না, এমনি নাচটা সব আছে। তবে আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমার আবার ভারতনাট্যমের ট্রেনিং নেওয়ার সম্ভব, একটু সামলে নিই সব কিছু, আবার সম্ভব। তো আমরা এবার প্রোগ্রামের একদম শেষেই চলে এসেছি। 5টা র্যাপিড ফায়ারের কোশ্চেন থাকবে, একদম শর্ট কোশ্চেন, তো সেটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তো র্যাপিড ফায়ার এবার শুরু করি। 5টা কোশ্চেন, একদম ছোটো ছোটো কোশ্চেন, চাপ নেওয়ার কিছু নেই। অনেকে যেটা বলে র্যাপিড ফায়ার মানে একটু ভয় লাগে, না না, একটু চাপের ব্যাপার আছে, একটু তো থাকবে। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে। তো ফার্স্ট যেটা বলবো যে অভিনয় না নাচ? অভিনয়, কারণ অভিনয়ের মধ্যেই নাচ থাকে, আর আমার খুব ইচ্ছা আছে একটা নাচের উপর মুভি করার। আচ্ছা, পুরো নাচ নিয়ে মুডি না মুডি? অবভিয়াসলি মুভি। মুড ঠিক না থাকলে ফুডটাও ভালো লাগে না। হ্যাঁ, খুব ভালো অ্যান্সার। আচ্ছা, অবসর কীভাবে কাটাও? গান শুনে, নাচ করে, মানে আমি ভীষণ মুডি, আমার যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা। গানও করতে পারি, নাচও করতে পারি, বিভিন্ন হাতের কাজ করি সেটাও করতে পারি, মারামারিও করতে পারি কেউ থাকলে। আমরা সবাই করি আর কি, কাছের মানুষদের সঙ্গে খুনসুটি মারামারি তো হয়েই থাকে। আর আমি একটু মেন্টালি ক্র্যাক আছি, আবার যে কখন কি মনে হয় আমি নিজেও জানি না। না, অভিনয় করলে একটু ক্যাক না থাকলে, শিল্পী যারা শিল্প করে তারা যদি মেন্টালি ক্যাক না হয়। আবার মাঝে মধ্যে দেখেছি অবসর সময় দুঃখ বিলাসী ওই সময় কোন টাইমে কি একটা ভুল করেছি তার জন্য এখন মুড খারাপ হয়ে গেছে। বাহানা সমর্থন, অবভিয়াসলি বাধা। আর লাস্ট যেটা বলবো যে তোমার কাছে অভিনয় মানে কি, সেটাকে একটা শব্দে বলতে হবে। অভিনয় মানে বেঁচে থাকা, অ্যাক্টিং না থাকলে আমি আর থাকতে পারবো না। বুঝতে পারছি প্যান্ডেমিকে 8 মাস কাজ না করে ঘরে থাকার সত্যি কষ্টটা। থ্যাংক ইউ সো মাচ এই ইন্টারভিউটা দেখার জন্য, এবং আগামী দিনে আমরা আরও ভালো ভালো ইন্টারভিউ নিয়ে আসবো, সেলিব্রিটি ইন্টারভিউ, এবং আরও নতুন নতুন কিছু সেগমেন্ট আমরা আমাদের প্ল্যান রয়েছে, সেটাও আপনাদের জানাবো। সবাই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।